পিয়ার্স, আমি একটু বাইরে যাচ্ছি, না আসা পর্যন্ত তুমি থেকো। কিছুর প্রয়োজন হলে কাজের মেয়েকে বলো। মা চলে যাবে শুনে পিয়ার্স বাধা দিয়ে বলল, তোমার বৌমাকে এখন বাড়িতে পাঠিয়ে দেওয়া উচিত আম্মু। ভাইকে বলে আনিনি, জানলে রাগ করবে। মেয়েটা প্রথম ওনার বাড়িতে এসেছেন আর এভাবেই পাঠিয়ে দিবে? কখনো না, ভেবে বললেন। তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি ফোন করে জানিয়ে দিচ্ছি। মায়ের ভরসা পেয়ে পিয়ার্স আর কিছু বলল না, চলে গেল নিজের রুমের উদ্দেশ্যে। আনিকা বেগম কাজের মেয়েটাকে নিশাতের কাছাকাছি থেকে দেখে রাখতে বলে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। ওটি শেষ করে সবেমাত্র নিজের কেবিনে ফিরল। পোশাক পরিবর্তন করে আগে বউয়ের খোঁজ নেওয়ার জন্য ফোনটা হাতে নিল। ফোনে তাকাতেই দেখলো তার ফুফি দুবার কল করেছিল। ভাবলো পরে কল ব্যাক করে নেবে, আগে নিজের বউয়ের নম্বরে কল লাগালো, কিন্তু ফোনটা বন্ধ বলছে। এতে ভুরু কুচকে এলো। আবার কল করলো, তবে ফলাফল একই। আশায় নিজের মায়ের নম্বরে ফোন দিল। রিসিভ হতেই ব্যস্ত স্বরে বলে উঠল, আম্মু, তোমার বৌমা কই? ওর ফোন বন্ধ বলছে কেন? একটু ডেকে দাও তো। এপাশে অবস্থিত রিমি বেগমের ভ্রুদয়ের মাঝে অসংখ্য ভাঁজের সৃষ্টি হলো। আশ্চর্য হয়ে বললেন, নিষাদকে খুঁজছো মানে কি? মেয়েটা তোমার সাথে নেই, সে তো এখনো বাড়ি ফেরেনি। মায়ের কথা যেন সব মাথার উপর দিয়ে গেল। কি বলছে এসব? চিন্তিত চিত্তে আওড়ালো। তুমি কি সিরিয়াস আম্মু? মেয়েটা সত্যি বাড়ি ফেরেনি এখনো? দুশ্চিন্তার মাঝেও ছেলের কথা শুনে রেগে গেলেন আশা বেগম। ধমকে বললেন। মায়ের ধমক শুনে বুঝলো মা তার মোটেও মজা করছে না। নিজেকে এবার কেমন দিশেহারা লাগলো। ভেতরে ভেতরে অস্থির হয়ে পড়ল। সে নিজে মেয়েটাকে গাড়িতে উঠিয়ে দিয়েছিল, তাহলে বাড়ি না গিয়ে কই গেল মেয়েটা? খারাপ কিছু চিন্তা মাথায় আসতেই যেন নিজেকে পাগল পাগল মনে হলো। ভুলে গেল ফুফিকে কল করার কথা। ব্যস্ত পায়ে রুম থেকে বের হলো। এই সন্ধ্যাক্ষণে মেয়েটা কই যেতে পারে? ড্রাইভারের কথা স্মরণে আসতেই তাকে ফোন লাগালো। কিছু দূর এগিয়ে আসতেই নিজের বাবার সামনে পড়ল। ছেলেকে বিচলিত দেখে আরহান সাহেব থামিয়ে দিয়ে শুধিয়ে উঠলেন, কিছু কি হয়েছে রায়ান? তোমাকে চিন্তিত লাগছে কেন? কোথায় যাচ্ছ? তোমার বৌমা নাকি এখনো বাড়ি ফেরেনি আব্বু, অথচ মেয়েটাকে আমি নিজে গাড়িতে উঠিয়ে দিয়েছিলাম। তুমি কি জানো কোথায় গেছে? আরহান সাহেব যেন বুঝলেন ছেলের চিন্তা। পুত্রবধূকে নিয়ে এত বিচলিত হতে দেখে তিনি হাসলেন। ছেলেকে শান্ত করতে বলে উঠলেন, তোমার ফুপি প্রায় ঘন্টাখানেক আগে ফোন করে জানানো নিশা তাদের বাড়ি গেছে, চিন্তা করো না। রায়ান ভারী অবাক হলো। ড্রাইভার ফোন রিসিভ করতেই তার সাথে কথা বলে জানলো তার সাথে যায়নি। রায়ান আর কিছু না শুনে ফোনটা কেটে দিয়ে বাবার উদ্দেশ্যে বলল, কার সাথে গিয়েছে? পিয়াসের সাথে গিয়েছে। ওর আসার কথা ছিল, হয়তো এসেছিল, আর তখন ওর সাথেই চলে গেছে। রায়ানের এবার মাথা গরম হয়ে উঠল। রাগে হাত মুষ্টিমেয় করে নিল। আরহান সাহেব ছেলের রাগ বুঝলেন না, চলে গেলেন ছেলেকে রেখে। রায়ান গম গম করতে করতে নিচে এসে নিজের গাড়িতে চড়ে বসলো। এ মেয়ের এত সাহস যে তাকে না জানিয়ে অন্য কারোর সাথে চলে গেল। একটাবার ফোন করেও জানালো না, আর তার ভাইটাও ফোন করলো না। আজ এই দুটোকেই দেখে নেবে। কোনো মতে মাকে ফোন করে খবরটা জানিয়ে গাড়ি ছুটালো সাহেবেগে। প্রথমে মেয়েটাকে নিয়ে দুশ্চিন্তা, আর এখন এমন একটা খবর শুনে যেন মাথা তার পুরোটাই গেছে। 30 মিনিটের পথ যেন 15 মিনিটে শেষ করলো রায়ান। গাড়ি থেকে নেমেই দৌড়ে গিয়ে বারবার কলিং বেল বাজালো। পিয়ার্স হলরুমে বসেই ফোন ঘাটাঘাটি করতে ব্যস্ত ছিল। এমন বেলের শব্দ পেয়ে ফোন রেখে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খোলার পর ভাইকে সামনে দেখে কিছু বোঝার আগে রায়ান একটা ঘুষি মারল ভাইয়ের বাম গাল বরাবর। হুঙ্কার ছেড়ে বলে উঠল, তোর সাহস কি করে হলো ওকে সাথে নিয়ে আসার? আমাকে না জানিয়ে কেন নিয়ে এলি বল? বলেই ভাই জামার কলারটা চেপে ধরে ঠেলতে ঠেলতে ভাইকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। পিয়ার্স এক পেশে হাসলো ভাইয়ের কাণ্ডে। ছোট ভাইকে চেনার পরে অবিশ্বাস করলো বুঝি। কি ভেবেছিল তার বউকে নিয়ে পালিয়ে গিয়েছে? ভেবে আরও হাসি পেল পিয়ার্সে। ভাইয়ের মুখের ওই ব্যথাতুর হাসি দেখে রায়ান থেমে গেল। ভাইয়ের কলা ছেড়ে দিয়ে ছোট করে শুধালো। নিষাদ কই? পিয়ার্স শান্ত স্বরে বলে উঠল। হয়তো ঘুমাচ্ছে কোনো রুমে। জবাব পেয়ে রায়ান উচ্চস্বরে ডেকে উঠল। নিষাদ, নিষাদ, কোথায় আছো? নিচে আসো দ্রুত। উচ্চস্বরে ডাকতে দেখে ভাবলো বারণ করবে, কিন্তু ভাইকে আর রাগাতে ইচ্ছে হলো না। শুধু নিচু আওয়াজে বলল, আম্মু চাইছিল তার পুত্রবধূ আজ তার কাছেই থাকুক। তুই মেয়েটাকে নিয়ে আজ এখানে থাক, আমি না হয়ে বাড়ি থেকে চলে যাচ্ছি। সেসব আমি বুঝে নেব, তুই চুপ থাক। পিয়ার্স ভাইয়ের গমগমের স্বর শুনে আর কিছু বলল না। নিশাত নিচেই একটা রুমে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ এমন চিৎকারের শব্দে ঘুম ভেঙে গেল। রায়ানের স্বর চিনতে পেরে দ্রুত বাইরে এসে দাঁড়ালো। নিশাতের কিছু বলার পূর্বে রায়ানের চোখ পড়ল বইয়ের পানে। ব্যস্ত পায়ে হেঁটে গিয়ে বইয়ের কাজ ঝাঁকিয়ে ধমক দিয়ে বলে উঠল, হ্যাঁ স্টুপিড, আমাকে না বলে এসেছো কেন? একটা ফোন পর্যন্ত করনি। তোমাকে না পেয়ে যে আমি দুশ্চিন্তা করবো এটা মাথায় আসেনি, নাকি আমার কথাই ভাবুনি?
এই তোমার ফোন কই বলো। রায়ানের ধমক খেয়ে কেঁপে উঠল নিশাত। ভয়ে শুষ্ক ঢোক গেল। লোকটি এত রেগেছে কেন? কোনো মতে ভয়ে ভয়ে আওড়ালো। তখন ফুপির কাছে আসতে মন চেয়েছিল, তাই চলে এসেছিলাম। আর ফোন করতে গিয়ে দেখি ফোনে চার্জ নেই। তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। এত এক্সকিউজ শুনেও মন ভরল না রায়ানের। রাগ যেন কিছুতেই কমছে না। মেয়েটা কি জানে তাকে এক পলকের জন্য হারিয়ে তার ঠিক কেমন অবস্থা হয়েছিল? সে রাগ দেখিয়ে আবারও ধমকাতে চাইল মেয়েটাকে। পিয়ার্স বোধহয় বুঝলো ভাইয়ের মন। ছেলেটার হাত থেকে মেয়েটাকে বাঁচাতে বলে উঠল, ভাই আজ খুব খারাপ একটা জিনিস ঘটেছিল। খারাপ কিছু? বুড়ুকুচকে ভাইয়ের পানে তাকালো। পিয়ার্স কোনো মতে বিকেলের ঘটনাটা বলল। শুনতেই যেন রায়ানের রুহু কেঁপে উঠল। নিজের বাবার বলা সেই চিত্রটা চোখের সামনে ভেসে উঠল। শ্বশুরের কথা স্মরণে এলো। এক লহমায় ছেলেটার রাগ দুশ্চিন্তায় পরিণত হলো। মেয়েটাকে বকবে নাকি ধমকাবে বুঝলো না। উপায় না পেয়ে মেয়েটাকে বুকে টেনে নিল। পাগলের মতো আওড়ালো। এই পাখি, তুমি গাড়ি থেকে কেন নেমেছিলে বলো? কিছু খাবার হলে আমাকে বলতে। আর যদি তোমার বা আমার বাচ্চার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো বুঝতে পারছো? এত অসচেতন কেন হলে বলো? আমার জান নেওয়ার চিন্তা করছিলে বুঝি তুমি? ঠিক আছো তো পাখি, বলো আমার বাচ্চা ঠিক আছে? আরও কিছু বিড়বিড়ালো। মেয়েটার মুখ জুড়ে এলোমেলো চুমু খেলো। শ্বাস প্রশ্বাসের শব্দ শুনে এলেই বোঝা যায় ছেলেটা কত অস্থির। নিশাতের ভয় উড়ে গেল। আশ্চর্য হয়ে গেল। এই তো তাকে ধমকাচ্ছিল, আর এখন দেখো যেন ঘটনাটা শুনতে ছেলেটা উন্মাদ হয়ে গেছে। বউ আর বাচ্চাকে নিয়ে এতটা উন্মাদ লোকটা। কাছে থেকে নিশাত একটা জিনিস অনুধাবন করতে পারলো, আর তাহলে এই দুই ভাইয়ের হৃদস্পন্দনের মাত্রা যেন একই রকম। মানে পিয়ার্স ভাইয়েরও তো তখন এমন হয়েছিল, আর এখন এই লোকটার। কত অদ্ভুত। বেশি না ভেবে স্বামীকে সান্ত্বনা দিতে আওড়ালো। আমি আর আপনার বাচ্চা সবাই ভালো আছে। রায়ান, শান্ত হন, কিছু হয়নি আমাদের, দেখুন। রায়ান কথা বলল না। একটু সময় বউকে বুকে জড়িয়ে সেভাবেই দাঁড়িয়ে রইল। পরক্ষণে ভাই আছে স্মরণ হতে নিশাতকে ছেড়ে দিয়ে গুরুগম্ভীর স্বরে আদেশ দিল। যে রুমে ছিলে সেখানেই যাও। আমি না ডাকা পর্যন্ত এক পা বাইরে বের হবে না। নিশাত এবার আরও আশ্চর্য হলো। এই লোক থেকে রূপ বদলায়। তবে শুরুতে যে রাগ দেখেছিল তাতে কথা অবমাননা করে রাগিয়ে দেওয়ার কোনো ইচ্ছে নেই। কথা মতো এগিয়ে গেল সেই রুমের দিকে। বউ যেতেই ভাইয়ের পানে তাকিয়ে দেখলো ভাই তার অন্যদিকে ফিরে আছে। ভাইয়ের উদ্দেশ্য নির্দেশ দিয়ে বলল। সোফায় গিয়ে বসো। শুনতেই পিয়ার্স ভদ্র ছেলের মতো সোফায় গিয়ে বসে পড়ল। নিজের মাঝে অদ্ভুত রকমের ফিলিংস হচ্ছে তার, ভালো মন্দ জড়িয়ে, কিন্তু কিছুই স্পষ্ট করে বুঝতে সক্ষম হলো না। আজ বোঝার চেষ্টাও করলো না। তার যেমনই লাগুক, ভাই তার সুখে থাকুক। রায়ান হেঁটে গিয়ে ফ্রিজ থেকে এক টুকরো বরফ এনে ভাইয়ের পাশে বসলো। নিজের হাতেই সেই টুকরোটা ভাইয়ের গালে ঘষে দিল। ভাইয়ের কাছে আলতো হেসে শুধালো। ভয় পেয়েছিল তোর বউকে নিয়ে ভেগেছি ভেবে। এটা নিয়ে ভয় পাই না, কারণ আমার ভাইয়ের প্রতি ভরসা আছে। আমার ভয় তো আমার ভাইকে নিয়ে, তা তুই বুঝবি না। পিয়ার্স ঠিকই বুঝলো, তবে তেড়িয়ে গিয়ে মজার স্বরে বলে উঠল। তোকে এখন আমার বউ লাগছে? বিয়ে করে নে। তৎক্ষণাৎ ভাইয়ের জবাব পেয়ে আবার মজা করে বলল। ছি, তোকে কেন বিয়ে করব এত মেয়ে থাকতে? রায়ান চোখ পাকিয়ে ভাইয়ের পানে তাকিয়ে বলল। থাপ্পড় লাগাবো একটা। পিয়ার্স বুঝতে পেরে মজা বাদ দিয়ে শান্ত স্বরে বলল। সময় লাগবে বলেছিলাম তো। আর কত সময় চাই তোর? জানি না, হয়তো আজীবন। রায়ান বিরক্ত হয়ে শুধালো। লজ্জা করে না ভাইয়ের বউকে ভালোবাসতে? পিয়ার্স এবার ভাবলেশীন বলল। আমি ভাইয়ের বউকে ভালোবাসিনি। যে মেয়েকে আমি ভালোবেসেছিলাম তাকে আমার ভাই বিয়ে করে নিয়েছে। এখন তাকে ভালোবাসা পাপ তোর জন্য। পাপ? কাউকে এত ভালোবাসার পরও তার ভালোবাসাটা সবার নজরে পাপ সমতুল্য বুঝি? বুকের কোথাও একটা ক্ষত হলেও তা মুখে বুঝতে দিল না, শুধু নির্লিপ্ত স্বরে আওড়ালো। ভালোবাসা এত কিছু বোঝে না। ভালোবাসা বলে কইও হয় না। তাই মানুষ আমাকে পাপী বলুক, আমার ভালোবাসাকে পাপের নজরে দেখুক, তবুও বলবো তাকে আমি ভালোবাসি। ভুল কিছু হয়তো বলেনি, কিন্তু সব কিছু ঠিক করে নিতে নেই। অনেক জিনিস ঠিক হয়েও যেন ভুল। একটা হতাশ শ্বাস ফেলে ভাইয়ের সাথে সহজ ভাষায় কথোপকথন চালালো রায়ান। যার বউকে ভালোবাসিস তার সামনেই জাহির করছিস? হ্যাঁ করছি, কারণ তুই সব জানিস, আর লুকানোর মতো কিছু নেই। এতে যে তোর ভাই অপরাধ বোধে ভুগছে। কমিয়ে দিব, চিন্তা করিস না। এবার জবাব পেতে রায়ান উৎসুক হয়ে ভাইয়ের পানে দৃষ্টি দিল। দ্রুত স্বরে জানতে চাইল। কিভাবে? ভাইয়ের উৎসাহ বুঝতে পেরে পিয়ার্স ভাইয়ের পানে তাকিয়ে জবাব দিল। তা আমার উপরে ছেড়ে দে, শুধু একটা কথা বলতে পারি, এই শেষবার।
আর কখনো জাহির করব না যে তাকে আমি ভালোবাসি। আজ থেকে সে সম্পূর্ণ তোর। তাকে ভেবে আর কষ্ট পাবো না যার জন্য তোর খারাপ লাগে। পুরোপুরি ভুলে যাব এটা বললে মিথ্যে হবে, তবে এটা বলবো তাকে স্মরণ করে আর কষ্ট পেতে দেব না নিজেকে। যতটা পারি ভুলে থাকার চেষ্টা করব। এতটুকু ঠিক আছে তো তোর অপরাধবোধ কমানোর জন্য? জবাব পুরোপুরি মনোপুত হলো না, বিরক্তি স্বর করে বলল, তোকে আমার কথা ভাবতে বলিনি, নিজের কথা ভাব। আমার ভাই খুশি তো আমিও খুশি। ঠিক আছে, আজ থেকে খুশি থাকবো। ভাইয়ের ভাবলেশীন জবাব পেয়ে রায়ান আর কথা বাড়ালো না, শুকনো মুখে বসে রইল। তা দেখে পিয়ার্স খুশি মনে ভাইয়ের উদ্দেশ্যে বলে উঠল, কংগ্রেচুলেশনস ভাই, বউ সন্তান নিয়ে সুখে থাক। রায়ান তেসরা নজরে তাকালো ছোট ভাইয়ের পানে, এবার নিচেও হালকা ঠোঁট বাঁকিয়ে বলল। তোকে কংগ্রাচুলেশনস, চাচা যে হচ্ছিস। বিনিময়ে পিয়ার্স আর একটু হাসি উপহার দিল। এটাই তার সহজাত স্বভাব, কিন্তু আজকাল সেই হাসিটাই যেন তার থেকে বিলীন হয়ে গেছে। কিন্তু আজ থেকে আবারও হাসবে, অন্তত ভাইয়ের জন্য। রায়ান বসা থেকে উঠে নিশাতকে ডাক দিল। নিশাত আসতেই বলল। চলো বাড়ি ফিরবো। নিশাত কিছু না বললেও পিয়ার্স শুধালো। আম্মুকে কি জবাব দিব আমি? রায়ান ভাইয়ের পানে একবার আর চোখে তাকিয়ে আওড়ালো। বলবি ভাই তার বউ ছেড়ে এক মুহূর্তে থাকতে পারেনি, তাই এসে নিজের বউ নিয়ে চলে গেছে। কথা শেষ করে নিশাতের একটা হাত ধরে সদর দরজার দিকে এগিয়ে গেল। নিশাত এমন জবাব শুনে একটু লজ্জাই পেল। লোকটা আসলে নির্লজ্জ। এটা কোনো জবাব হলো? নিশাত রায়ানকে একটু দাঁড়াতে বলে ছুটে গিয়ে নিজের ব্যাগটা নিয়ে এলো। রায়ান পুনরায় বইয়ের হাত নিজের হাতে রাজলাই নিয়ে সদর দরজা পেরিয়ে বেরিয়ে গেল। পিয়ার সোফায় নিজের শরীরটা এলিয়ে দিয়ে সেদিক পানে তাকিয়ে রইল নির্নিমেষ। কিছু যেন ভাবনাতে মত্ত সে। কী ভাবতে ব্যস্ত তা সেই ভালো জানে। নিশাতকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও ড্রাইভিং সিটে গিয়ে বসলো। ঝুঁকে বইয়ের সিট বেল্ট বেঁধে দিয়ে গাড়ি স্টার্ট করলো। গাড়ি চালানোতে মনোযোগী থেকেই নির্দেশ দিল। নিজের শাশুড়িকে কল করে বলো আজ স্বামীর সাথে একাকী সময় কাটাতে চাও। বাড়ি ফিরছি না আমরা। নিশাত বুঝলো না লোকটা কি এখনও রেগে আছে নাকি, আর তাকে কোথায় নিয়ে যাবে। মিনমিন করে শুধালো। কোথায় যাব তাহলে আমরা? প্রশ্ন না করে যা করতে বলেছি তাই করো স্টুপিড। ধমক খেয়ে আর কিছু জানার ইচ্ছে হলো না। লোকটা যেন আবার সে নিজের ফর্মে ফিরে যাচ্ছে। কথা না বাড়িয়ে রায়ানের ফোন দিয়ে শাশুড়ির কাছে কল করে জানিয়ে দিল তারা আজ বাড়ি ফিরবে না। তারপর ফোনটা রেখে দিয়ে সিটে মাথা এলিয়ে দিল। যেখানে নিয়ে যায় যাক, তার কি, সে না হয় কয়েকটি ধমক খাওয়ার জন্য রেডি থাকলো। ধমক খাওয়ার আগে এখন একটু আরামে কাটিয়ে নিক ভেবেই চোখ দিল বাইরে। গ্লাসের ফাঁক গলিয়ে রাতের শহর দেখাই মত্ত হলো। কাজ শেষে বাড়িতে ফিরে সদর দরজা খোলা পেতেই আনিকা বেগমের কপালে ভাঁজ পড়ল। দরজা পেরিয়ে ভেতরে আসতে ছেলেকে সোফায় শুয়ে থাকতে দেখে আশ্চর্য হলেন। ছেলেকে ডেকে বললেন, এই তুই এভাবে শুয়ে আছিস কেন? আর নিশাত কোথায় রে? পিয়ার্সের মাঝে কোনো নড়চড় দেখা গেল না, কেবল শুকনো মুখে উচ্চারণ করলো। তোমার বৌমাকে তোমার ছেলে এসে নিয়ে গেছে। এবার তিনি আরও আশ্চর্য হলেন। তাকে না বলেই নিয়ে গেল? বাড়ি থেকে বেরোনোর পর কল করলো, তাও ধরল না। তিনি ছেলের দিকে এগিয়ে গিয়ে বললেন, ছেলেটা এসেছে আর তুই থাকতে বলবি না? চলে যেতে কেন দিলি? কারণ তোমার বড় ছেলেকে আটকে রাখার ক্ষমতা আমার নেই। ছেলের জবাব পেয়ে আর কথা বললেন না আনিকা বেগম। বাজার থেকে নিয়ে আসা জিনিসগুলো রেখে পুনরায় হলরুমে আসতেই পিয়ার্স ডেকে উঠল। আম্মু এখানে এসে বসো তো। প্রশ্ন করলেন না যে কেন। ছেলের কাছে গিয়ে সোফায় বসতেই পিয়ার্স তার মাথা তুলে দিল, মায়ের কোলে রাখল। ছেলের ভাবগতি ওনার কাছে সুবিধার মনে হলো না, তবুও সরল মনে ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলেন। পিয়ার্স চোখ বুজে থেকে হঠাৎ আবদার করল, ও আম্মু, তোমার কাছে কিছু চাইলে দেবা আমাকে? আনিকা বেগম চোখ ছোট করে চাইলেন ছেলের পানে। এমন করে আবদার করার কি আছে ভেবে বললেন, এমন করে বলছো যেন তোমাকে কিছু দেই না। তা কি চাই তোমার? মায়ের প্রশ্ন পেয়ে পিয়ার্স হাসল। চোখ মেলে মায়ের পানে তাকিয়ে বলল, আগে প্রমিস করো যা চাই তাই দিবা। আনিকা বেগম বেশি না ভেবে আলতো হেসে বললেন, ঠিক আছে, বলো শুনি কি চাই তোমার? আপু তো সবসময় বলে আমাদের তার কাছে গিয়ে থাকতে, তাই না? হ্যাঁ তো। তো আমি ভাবছিলাম এবার ওখানে গিয়ে সেটেল হয়ে যাই তোমাদের নিয়ে। ছেলের মাথার চালানো হাত দুটো থেমে গেল। কিসব বলছো না ছেলেটা? কোনো মতে শুধালেন। হঠাৎ এমন ডিসিশন? আচ্ছা, রায়ান এসে কি তোমাকে কিছু বলেছে? পিয়ার্স নিজের চিরাচরিত্রূপে ফিরে খানিকটা হেসে বলল, ভাই আবার কি বলবে? সে যদি এটা জানে তাহলে সেই আগে পাঠা দিবে। তুমিও কি সব ভাবো আম্মু?
তাহলে কেন যেতে চাইছো দেশ ছেড়ে? পিয়াস নিজের মায়ের একটা হাত টেনে তাতে করপুটে চুম্বন করে শান্ত স্বরে বলল। তুমি তো এটাই চাও তাই না আম্মু, যে আমি তাকে ভুলে যাই, তোমার দুই ছেলেই ভালো থাকুক। তাহলে ধরে নাও আমাদের ভালো থাকার জন্যই এই ডিসিশন। তার জন্য হাসপাতাল ছেড়ে দেখেছি, কিন্তু ফলাফল শূন্যের কোটায়। একই শহরে থাকলে আমাদের দেখা হবে, মামা বাড়িতে যেতে হবে, বারবার ভাইয়ের সম্মুখীন হতে হবে। চেয়েও দূর হতে পারবো না আমি। তাছাড়া দেশ ছাড়লে হয়তো তাকে দ্রুত ভুলতে পারবো। তুমি কি পালাতে চাইছো? ধরে নাও তাই। আবার ভাবতে পারো তাকে ভোলার মিশনে নামছি। হয়তো মিশন শেষে নিজের হাসিকে পুনরায় ফিরিয়ে পেলাম। এরপর আর কি বলবেন বুঝলেন না আনিকা বেগম। ছেলেকে এতদিন ধরে বোঝানোর পরেও ছেলেটা বুঝলো না। নিজে কষ্ট পাওয়ার মাধ্যমে ওনাকে কষ্ট দেওয়াটাই কি কম ছিল, যে এখন ওনার কোল ছাড়া হতে চাইছে ছেলেটা? কষ্ট এইভাবে যে ছেলেটা দূরে চলে যাবে ওনার থেকে। তবুও ছেলেটা যদি সত্যি দূরে গিয়ে ভালো থাকে তাহলে উনি তা হাসি মুখে মেনে নেবেন। তিনি নীরব সম্মতি জানিয়ে বললেন, যদি মায়ের থেকে দূরে থেকেই ভালো থাকো তো যাও, কিন্তু আমি কোথাও যাচ্ছি না। এবার পিয়ার্স অবাক হয়ে উঠে বসে শুধালো। কেন আম্মু? তুমি না গেলে আমার কিভাবে চলবে? আনিকা বেগম রাগ দেখিয়ে বললেন, তো তুমি কি চাও তোমার জন্য আমি আমার স্বামীকে ছেড়ে দূরে থাকি? পারবো না আমি। পিয়ার্স এবার বায়না ধরে বলল, আব্বুকেও বলো না বিদেশে গিয়ে সেটেল হতে। তুমি ভালোই জানো তোমার আব্বু এটা মানবে না, তাই অহেতুক পেঁচাল বাদ দাও। কাউকে প্রয়োজন হলে বিদেশে গিয়ে বিয়ে করে নিও, আমি একটুও রাগ করব না। পিয়ার্স হতাশ্বাস ফেলল, তবে মা রাজি হয়েছে বুঝতে পেরে স্বস্তি অনুভব করলো। মাকে ছেড়ে উঠে নিজের রুমের দিকে অগ্রসর হলো। রুমে এসে সোজা ব্যালকনিতে চলে এলো। এই কটা মাস এটাই যেন তার প্রিয় জায়গা। সেখানে নিজের শরীরটা পুনরায় এলিয়ে দিয়ে চোখ রাখলো আসমানে। পুনরায় কোনো ভাবনায় নিমগ্ন হলো। মনে মনে যেন প্রশ্ন জাগলো, সে কি সত্যি সব কিছু থেকে পালাতে চাইছে? উত্তর পেয়েও যেন পেল না। শুধু এতক্ষণ ধরে রাখা মুখের কোণের হাসিটা যেন বাতাসের সাথে মিলে হারিয়ে গেল দূরদেশে। মুখ জুড়ে যেন নেমে এলো আষাঢ়ের আধার। গাড়ি এসে থামলো মস্ত বড় এক অ্যাপার্টমেন্টের সামনে। নিশাদ গাড়ি থেকে নেমে অবাক হলো। এটা কোথায় নিয়ে এসেছে চিনল না সে। চেনার কথাও নয়। ঢাকা শহর ছেড়েছে সেই কবে, আর বিয়ের পর তো তেমন কোথাও তো যাওয়াই হয়নি। তবে জায়গার নাম ঠিকই জানে। রায়ান গাড়ি পার্ক করে এসে নিশাতের হাত ধরে সে অ্যাপার্টমেন্টে ঢুকলো। এলিভেটরে চড়ে 9ম ফ্লোরে এসে থামলো। একটা রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। এটা কার জানে না নিশাত। রায়ান বোধহয় বউয়ের মনের কথা বুঝলো, তাই প্রশ্ন করার আগেই জবাব দিয়ে দিল, এটা তোমার স্বামীর টাকায় কেনা ফ্ল্যাট। এক কথায় বলতে পারো এটা তোমার স্বামীর, মানে এখন থেকে তোমার বা আমাদের দুজনের। নিশাত শুধু ভুরু কুচকে দেখলো তাকিয়ে সবটা, তবে মুখে কিছুই উচ্চারণ করলো না। টাকা থাকলে এমন অনেক ফ্লাইটও কেনা যায়, এটা কোনো বড় বিষয় নয়। রায়ান বউর হাত ছেড়ে দিয়ে আরেকটা রুমে প্রবেশ করলো, আর নিশাত ঘুরে ঘুরে দেখতে শুরু করলো। 3 রুমের ফ্ল্যাট, প্রত্যেক রুমের সাথেই হয়তো অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি আছে। বড় একটা কিচেন রুম আর একটা হল রুম, বেশ পরিপাটি করে সাজানো সব কিছু। খুব একটা জিনিস নেই, তবে যা আছে সবই অনেক দামি মনে হলো। দেখা শেষ হতে যে রুমে স্বামী গিয়েছে সেই রুমে প্রবেশ করলো। লোকটা কি এখনও রেগে আছে নাকি? কেমন ভার ভার কথা বলছে, কিছুই তো বোঝা যাচ্ছে না। ভয়ে ভয়ে রুমে প্রবেশ করে দেখলো রায়ান রুমে নেই। কই গেল? পরক্ষণে পানির শব্দ পেয়ে বুঝলো লোকটা বাথরুমে আছে। ভদ্রমেয়ের মতো গিয়ে বিছানায় বসে রইল। অনেকটা সময় পর বাথরুম থেকে বের হলো রায়ান। পরনে শুধু একটা ট্রাউজার জড়ানো, খোলা বক্ষ জুড়ে ফোঁটা ফোঁটা পানি চিকচিক করছে। সে হেঁটে নিশাতের পাশে বসে নির্দেশ দিল, স্বামীর মাথা মুছে দাও। নিশাত বাধ্য স্ত্রীর মতো উঠে রায়ানের সামনে দাঁড়িয়ে মাথায় তোয়ালে ছোয়ালো। গোসল করায় হয়তো মাথাটা ঠান্ডা হয়েছে, তাই তো বইয়ের কোমর জড়িয়ে কাছে টেনে পেটে মুচ গুজে দিল। স্বামীর কাছে নিশাত শুধু একটু হাসলো। নিশাতের পেটের উপর থেকে জামাটা সরিয়ে সেখানে নিজের ঠোঁটের স্পর্শ জারি করলো। নিশাত বুঝলো সবটাই। লোকটা এখনো ভয় পেয়ে আছে সেই ঘটনা শুনে। নিশাত এবার অপরাধীর মতো করে বলল, আমি সরি স্বামীজান, আর কখনো এমন ভুল হবে না। রায়ান পেট থেকে মুখ সরিয়ে বইয়ের পানে তাকালো, আর একটু কাছে টেনে নিয়ে নরম স্বরে বলল, সেদিন রাগ করে বললেও আজ সিরিয়াসলি বলছি, তোমার আর কাজে আসা বন্ধ। তবে যতদিন সুস্থ আছো আমি সাথে করে কলেজে নিয়ে যাব, আর কোনো কথা নয়, বুঝেছো? নিশাত সম্মতিতে মাথা নাড়ালো। এরপরে অমত করার সাহস তার নেই। রায়ান নিশাতকে ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, যাও ফ্রেশ হয়ে আসো,
আমি খাওয়ার ব্যবস্থা করি। নিশাত বাথরুমে চলে যেতে রায়ান রুম থেকে বেরিয়ে এলো। আসার সময় নিজেদের ড্রাইভারকে কল করে বলেছিল বাজার করে দিয়ে যেতে। কিছুক্ষণের মধ্যে তিনি চলেও এলেন। রায়ান বাজারগুলো নিয়ে কিচেনে গেল। খালি শরীরের উপরেই একটা কিচেন অ্যাপ্রন পরে বইয়ের জন্য নিজের হাতে পছন্দ মতো রান্না বসালো। যদিও রান্নায় খুব একটা পটু নয় সে। নিশাত ভেজা শরীরে বাথরুম থেকে বের হলো। পোশাক তো কিছু নিয়ে যায়নি, অথচ গোসল সেরে নিয়েছে। এখানে তার কোনো পোশাক আছে কিনা তাও তো সঠিক জানে না। হেঁটে এগিয়ে গেল কাবার্ডের দিকে, কিন্তু কাবার্ড খুলতে হতাশ হলো। তার জন্য তো কোনো পোশাকই নেই, সব শুধু এই মানুষটার পোশাক। কান্না পেয়ে গেল। পরক্ষণে কিছু একটা ভাবতেই মুখে হাসি ফুটলো। কাবার্ড থেকে রায়ানের একটা শার্ট নিয়ে বাথরুমে ঢুকলো। পুনরায় পোশাক তো নেই, তাছাড়া নিশ্চয়ই এই পোশাকে দেখলে স্বামীর সব রাগই শেষ হয়ে যাবে ভেবে সেই শার্টটাই শরীরে জড়িয়ে বেরিয়ে এলো। ভেজা চুলে একটা টাওয়াল পেঁচিয়ে লাজুক হেসে ছুট লাগালো স্বামীর উদ্দেশ্যে। কিচেন রুমের দরজার সামনে এসে ঢু মারল নিশাত। রায়ানের রান্নার ফাঁকে চোখ পড়ল সেদিক। বইয়ের ভাব দেখে ভুরুকুচকে বলল, এভাবে উকি মারছো কেন? দেখার ইচ্ছে হলে কাছে আসো, প্রয়োজনে একটু সাহায্য করো। বলে আবার রান্নায় মন দিল। নিশাত জোরে একটা শ্বাস টেনে দরজার আড়াল থেকে বেরিয়ে কিচেনে প্রবেশ করলো। পেছন থেকে গিয়ে স্বামীকে জড়িয়ে ধরল। রায়ান মুচকি হেসে পেটের উপর রাখা বইয়ের হাতের উপরে হাত রাখল। পরক্ষণে বউকে ঘুরিয়ে নিজের সামনে দাঁড় করাতেই চোখ স্থির হলো বইয়ের মোহনীয় রূপে। শুষ্ক ঢোক গিলল একটা। এমে কি আজ তাকে মেরে ফেলার পায়তারা করছে নাকি? না হলে এমন করে খোলামেলা সাজে তার সামনে এসেছে কেন? নাকি নিজে মরতে চাইছে? সে কি জানে না এখন এসব তার জন্য ঠিক না? নিশাত দুহাতে স্বামীর গলা আঁকড়ে ধরে মিষ্টি হেসে ডেকে উঠল। হানি। রায়ান নিজেও মুচকি হেসে বইয়ের কোমর আঁকড়ে নিজের সাথে জড়িয়ে নিল। নাকে নাক ঘষে আওড়ালো। হঠাৎ এমন রূপে সেজেছো কেন? স্বামীর আদর পেতে ইচ্ছে করছে বুঝি? জানো না এসব তোমার জন্য ঠিক না? কথার মানে বুঝতে পেরে নিশাত লাজুক হেসে ছোট করে বলল, গোসল করে এসে নিজের কোনো পোশাক পাইনি, তাই স্বামীটাকেই নিজের বানিয়ে নিয়েছি। কিন্তু এতে যে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তার কি হবে? রায়ানের হাসকি স্বরের কথা শুনে নিশাত আরও একটু হেসে উচ্চারণ করল। তো আপনাকে আটকে রেখেছে কে? বইয়ের কথায় হেসে ফেলল রায়ান। বউকে উঁচিয়ে কিচেন কাউন্টারে বসিয়ে দিয়ে বলল, আমাকে প্রলোভন দেখিও না বাকি, আপাতত রান্নার কাজে মনোযোগী হতে দাও। বলেই বউকে ছেড়ে রান্নায় মন দিল। নিশাত চুপচাপ বসে রান্না দেখতে লাগলো। রান্না শেষ হতেই রায়ান খাবারগুলো নিয়ে টেবিলে সাজিয়ে রেখে এসে গায়ের অ্যাপ্রনটা খুলে রেখে নিশাতকে কোলে তুলে নিল। কিচেন থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের কাছে এসে মেয়েটাকে নিজের কোলে নিয়ে বসে পড়ল। একটা প্লেটে খাবার নিয়ে নিজের বউয়ের মুখের সামনে ধরল। নিশাত এবার নিশ্চিত হলো যে এই লোকের রাগ সম্পূর্ণরূপে কমেছে। হাসি মুখে স্বামীর হাত থেকে খাবার মুখে পড়ল। 2-1 গ্রোশ খেতে গা গুলিয়ে উঠল। হঠাৎ করেই বমি করে দিল। টেবিলে রাখা খাবার আর রায়ানের খোলা বক্ষপট এক মুহূর্তে নোংরা হয়ে গেল। রায়ান বিচলিত হয়ে নিশাতের মাথা চেপে ধরল। বমি কমতেই কোলে করে ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করিয়ে এনে একটা চেয়ারে বসিয়ে দিল। নিশাতের মুখটা কাদো কাদো হয়ে গেল। তা দেখে রায়ান সান্ত্বনাস্বরূপ কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে আওড়ালো। খারাপ লাগার কিছু হয়নি পাখি, আমি পুনরায় রান্না করে আনছি। সান্ত্বনা পেলেও নিশাতের মন ভালো হলো না। লোকটা কি কষ্টে রান্না করেছে আর সে কি করলো? তাছাড়া লোকটার শরীরও নোংরা হয়ে উঠেছে। নিশ্চয়ই লোকটার খারাপ লাগছে, কিন্তু বলছে না। রায়ান বউকে ছেড়ে খাবার টেবিল পরিষ্কার করলো। এবার তার নিজেরই কান্না পেল। বউকে খাওয়াবো বলে শখ করে একটু রান্না করলো, অথচ বউটা খেতেই পারলো না। তার বাচ্চার চক্করে বউটাকে আর কি কি সহ্য করতে হবে কে জানে। সব পরিষ্কার করে নিজেও ফ্রেশ হয়ে এলো। পুনরায় হালকা কিছু রান্না করে নিশাতকে একটু একটু করে খাইয়ে দিল। রায়ান নিজেও একটু খেলো। তারপর সব গুছিয়ে রেখে বউকে কোলে নিয়ে নিজের রুমে প্রবেশ করলো। বউকে বুকে নিয়ে শুয়ে পড়ল। মেয়েটাকে ঘুমাতে বললেও ঘুমালো না। ও বাড়িতে অবেলায় ঘুমানোর ফল এটা। নিশাত স্বামীর খোলা বক্ষপট জুড়ে আঙুল দিয়ে আঁকিবুকি করলো। হঠাৎ বুক থেকে উঠে রায়ানের পেটের উপর বসে পড়ল। রায়ান ভুরু কুচকে শুধালো। কি হয়েছে, বসেছো কেন? ইচ্ছে হয়েছে তাই। বলে নিচু হয়ে স্বামীর কপালে ওষ্ঠ ছোঁয়ালো। তারপর গালে নাকে থুতনিতে। সবশেষে ওষ্ঠে শুকনো চুমু খেলো কবার। বউয়ের কাছে রায়ানের এতক্ষণ ধরে রাখা সংযম যেন ভাঙতে শুরু করলো। নিশাতকে আটকে গাঢ় স্বরে বলল, এমন করো না পাখি, তাহলে তোমার স্বামী আছিস। এমনিতেই তোমার থেকে দূরে থাকতে থাকতে পাগল হয়ে যাচ্ছি, একটু বোঝো প্লিজ। নিশাত বুঝল না। আবেগীয় স্বরে বলে উঠল, তাহলে কাছে আসো না, আমি তো বারণ করিনি। এখন এসব তোমার জন্য ঠিক। বলতে চেয়েও আর বলতে সক্ষম হলো না রায়ান।
নিশাত রোধ করল, নিজেই গাঢ় স্পর্শে স্বামীর ঠোঁটজোড়া আঁকড়ে ধরল। গেল রায়ানের সম্পূর্ণ সংযোগ শেষ হয়ে। নিজে বইয়ের চুলের মাঝে একটা হাত গলিয়ে আর একটা হাত পোশাক গলিয়ে কোমরে স্থাপন করে গভীর আশ্লেষে ডুব দিল বইয়ের ওষ্ঠ মাঝে। দুজনেই যেন ছন্নছাড়া হলো। রায়ানের এলোমেলো হাতের বিচরণ ঘটল বইয়ের সর্বাঙ্গ জুড়ে। একটা সময় নিশাতের কষ্ট হওয়ার ফলে স্বামীকে ছেড়ে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস ফেলল। কিছু সময় সেভাবে বসে থাকার পর নিশাত মহাবিষ্ট স্বরে ডেকে উঠল। রায়ান, রায়ানের গাঢ় স্বর ভেসে এলো। হুম। তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। গুড নিউজের কথা শুনতে রায়ান চোখ মেলে বইয়ের মুখপানে তাকালো। জানে না কি খবর, তাই মজার স্বরে বলে উঠল। প্রেগনেন্ট তো অনেকদিন আগেই হয়েছ, তাহলে এখন আবার কিসের গুড নিউজ? নিশাত নিজেও চোখ মেলে স্বামীর চোখে চোখ রাখল। নিশাত একটু ঝুঁকে ফের কপালে অষ্ট ছুঁয়ে ফিসফিস করে উচ্চারণ করলো। তুমি একের অধিক বাচ্চার বাবা হতে চলেছ রায়ান নেওয়াজ। রায়ান এক মুহূর্তের জন্য যেন স্তব্ধ হয়ে গেল। কথাটা বুঝতে সময় লাগলো নাকি কথাটা ঠিক হজম করতে কষ্ট হলো তা রায়ান নিজেই বুঝল না। নিশাত মিষ্টি হেসে স্বামীর পানে চেয়ে দেখল। স্বামীর এমন রিয়াকশন দেখে হেসে কুটি কুটি হলো। স্বামীকে বিশ্বাস করানোর স্বরে বলল। সত্যি বলছি স্বামী যান, আপনার জিনিসে কাজ করে গেছে। আপনার ভরসা বিফলে যায়নি। রায়ান এবার আকস্মিক বউকে নিচে শুয়ে দিয়ে নিজে তার উপর ভর ছেড়ে দিল। নিশাত তখনও খিলখিল করে হাসতে ব্যস্ত। সব সত্যি বুঝতে পেরে বুকের ভেতর যেন টালমাটাল শুরু হলো। বউয়ের মিষ্টি হাসি সহ্য হলো না। ওষ্ঠের সাহায্যে সেই হাসি বন্ধ করে দিয়ে শুধালো। তাহলে সেদিন মিথ্যে কেন বলেছিলে? বলনি কেন আমাকে? নিশাত পুনরায় ফিক করে হেসে দিয়ে বলল। আপনার ওভার কনফিডেন্ট ভেঙে গেলে আপনার রিয়াকশন কেমন হয় দেখতে চেয়েছিলাম। তাছাড়া ভেবেছিলাম আপনাকে সারপ্রাইজ দিব। যখন অল্প কদিনে আমার পেট স্বাভাবিকের চেয়ে বড় হয়ে উঠত আর আপনি সব বুঝতে পারতেন, তখন নিশ্চয় আপনার চোখ বেরিয়ে আসার উপক্রম হতো। তাহলে আজ বলে দিলে কেন? প্রশ্ন শ্রবণ হতেই হাসির মাত্রা কিঞ্চিত কমিয়ে জবাব দিল। মনে হলো আজকের দিনে আপনাকে খুশি করার জন্য এই খবরটাই বেস্ট। এই দেখুন, অফুরন্ত খুশির ছাপ আপনার মুখ জুড়ে স্পষ্ট ফুটে আছে। ঠিক বলেছি না? রায়ান বলার মতো যেন কিছু খুঁজেই পেল না। যখন স্বপ্ন এভাবে সত্যি হয় তখন বোধহয় এমনই খুশি খুশি অনুভব হয় যেমন এখন তার হচ্ছে। নিশাত বুঝতে পেরে ফের মুচকি হেসে শুধালো। নিজের জিনিস কাজ করে গেছে জানার পর আপনার অনুভূতি কেমন মিস্টার হাজব্যান্ড? রায়ান এবার উত্তরস্বরূপ বইয়ের গলায় মুখে গুজে দিল। নিজে এক টুকরো হেসে আওড়ালো। ফিলিংস মুখে বলে বোঝানোর নয় হানি, কাজে করে দেখাচ্ছি। এই খুশিতে তুমি বারণ করলো ডাবল ডাবল আদর খেতে হবে আজ তোমাকে। রায়ান খুশিতে আদরে আদরে ভরিয়ে তুলল বউকে, আর নিশাত নিজেও হাসি মুখে তা গ্রহণ করতে তৎপর হয়ে উঠল। রাতটা যেন দুজনের জন্যই খুশির আর মধুময় হয়ে উঠল। নতুন করে খুশির জোয়ারে ভেসে উঠল দুজন। প্রভাতের শুরু কিছু মুহূর্ত পরেই স্বভাবসুলভ ঘুম ভাঙল রায়ানের। চোখ মেলতেই দেখল তার বউ বিড়াল ছানার মতো তার বুকের উপর লেপ্টে আছে। সকাল সকাল বউ এভাবে দেখে যেন খুশিতে মনটা ভরে উঠল। কতক্ষণ সেভাবে শুয়ে থেকে শুধু বউকে অবলোকন করে গেল। পরক্ষণে মেয়েটাকে কোল থেকে নামিয়ে নিচে শুয়ে দিল। নিচে উঠে কপালে ওষ্ঠ ছুঁয়ে দিয়ে ওয়াশরুমের দিকে ছুটল। ফ্রেশ হয়ে এসে কিচেনে প্রবেশ করলো। এই অবস্থায় বউকে বাইরের খাবার খাওয়ানোর কোনো ইচ্ছেই নেই, তাই এখন আবার যা পারলো নিজের হাতে রান্না করে খাবারগুলো টেবিলে এনে রাখলো। তারপর রুমে ফিরে এসে বিছানায় বউর পাশে গিয়ে বসলো। এখনও ছোট বাচ্চার মতো ঘুমিয়ে আছে। এই ঘুমা ভাঙাতে ইচ্ছে হলো না। ঘড়ির পানে তাকিয়ে দেখলো 8টা বাজতে চলেছে, তাই আর সময় অতিবাহিত না করে ছোট করে ডেকে উঠল। চড়ুই পাখি, অনেক বেলা হয়েছে, ওঠো দ্রুত। শুরুতে না উঠলেও আরও 2-1 বার ছোট করে ডাকতেই নিশাত চোখ মেলে তাকালো। ঘুম ঘুম চোখে তাকালো স্বামীর পানে। রায়ান পুনরায় ঝুঁকে বইয়ের কপালে ওষ্ঠ ছুঁয়ে আওড়ালো। দ্রুত ফ্রেশ হয়ে আসো পাখি, আমাদের বের হতে হবে তো। নিশাত ঘড়িতে সময় দেখে উঠে বসল। সে এতটা সময় ঘুমিয়েছে বুঝি। ঘুরে ঘুরে দেখার পর মনে পড়ল এটা তাদের বাড়ির রুম নাই। কাল রাতে স্বামীর সাথে তারই নিজস্ব ফ্ল্যাটে এসেছিল, আর রাতে সেখানেই রাত্রি যাপন করেছে তারা। আরও মনে পড়ল রাতে বাচ্চার কথা শুনতেই কেমন পাগলামি শুরু করেছিল লোকটা। ভেবে হেসে ফেলল। সে হাসি দেখে রায়ান মোহিত হয়ে আওড়ালো। সকাল সকাল এমন মিষ্টি হেসে স্বামীকে পাগল করতে নেই বউজান। আমি নিজের খেই হারানোর আগে ফ্রেশ হয়ে আসো যাও। রায়ানের কথা শুনে নিশাতের হাসি যেন আরও কিছুটা প্রসারিত হলো।
রান নিজেই বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, এগিয়ে যেতে নিল রুমের বাইরে। নিশাতের হঠাৎ কিছু স্মরণ হতেই হাসি থামিয়ে রানের উদ্দেশ্যে প্রশ্ন করে উঠল। আপনি কি বিয়ের পরের দিন এখানেই ছিলেন? প্রশ্ন শুনে পা থামালো রায়ানের। পেছন ফিরে বইয়ের উদ্দেশ্যে মজা করে জবাবস্বরূপ প্রশ্ন জুড়ে দিল। কেন, তোমার কি মনে হয়েছিল তোমার স্বামী কোনো মেয়ের সাথে ছিল? সত্যি তো এটাই যে একটা সময় মনে ঠিক এমনই ভাবনা জেগেছিল, কিন্তু এখন তো জানে স্বামী তার ইনোসেন্ট বান্দা। সত্যি গোপন না করে বলে উঠল। সত্যি শুনতে চাইলে বলবো, তখন আমার এমন কিছু মনে ছিল না। জবাব পেয়ে রায়ান ভুরুকুটি করে বইয়ের নিকটে এগিয়ে এসে শুধালো। এমন ভাবার কারণ? কারণ তখন কোনো মানে জেনেছিলাম আপনি মুস্কান আপুকে পছন্দ করেন। তাছাড়া আপনি স্পষ্ট করে বলেছিলেন আমাকে মেনে নেননি। আর রাতে বাড়ি না ফেরা পরের দিন আপনার প্যান্টের পকেট থেকে অমন একটা জিনিস পেয়ে ওই মুহূর্তেই ওই সব মাথায় এসেছিল। বইয়ের সরল জবাব পেয়ে রানের পুরোনো দিনের কথা স্মরণ এলো। তবে অমন জিনিস বলতে কি বুঝিয়েছে মেয়েটা? পরক্ষণে ভালো করে ভাবতেই মনে পড়ল মেয়েটা তার পকেটে একটা কন্ডোমের প্যাকেট পেয়েছিল। মনে পড়তেই বিরক্তিতে ছেয়ে ধরল পুরো বদন। ইচ্ছে হলো আবিদকে গিয়ে এখনই একটা লাগাতে। ওর জন্যই বউটা তাকে ভুল বুঝেছিল। গাধা একটা। বইয়ের সামনে তার বিরক্তি প্রকাশ করলো না, বরং ঝুঁকে বিছানার উপর হাত ঠেকিয়ে বইয়ের মুখোমুখি হলো, কিঞ্চিত হেসে শুধালো। নিজের স্বামীকে তোমার দুশ্চরিত্রবান মনে হলো বউ? আজব প্রশ্ন। তখন ওই পরিস্থিতিতে তো যে কোনো মেয়েই এমন ভাবতো, এটাই স্বাভাবিক ভেবে জোরে একটা শ্বাস নিয়ে বলল। দেখুন, এত খারাপ কিছু না ভাবলেও ভাবনা এমনই ছিল। যাই হোক, এটা বলুন ওইসব আপনার প্যান্টের পকেটে ছিল কেন? রায়ান মজার স্বরে উত্তর করল। তোমার কি মনে হয় টাকা খরচ করে ওসব কিনতাম আমি? আমার তো প্রত্যেকবার সলিড ফিল করা আছে। ওসব ইউজ করে কি তা পাইতাম? জবাব শুনে নিশাত লজ্জা পেল। সুযোগ পেলেই লোকের মুখ শুরু হয়ে যায়। লজ্জা পাওয়া দেখলে এই লোক আরও লজ্জা দিতে মরিয়া হয়ে উঠবে ভেবেই লজ্জাকে পাশে রেখে রাগত্ব স্বরে বলল। অশ্লীল কথা বাদ দিন আর আমার প্রশ্নের আজ ঠিকঠাক জবাব দিন। রায়ান হতাশ শ্বাস ফেলে বইয়ের সামনে থেকে সরে গিয়ে আওড়ালো। এটা তোমার ফাজিল দেবর আবিদের কাজ। এসবে আমি নেই। বিশ্বাস না হলে আবিদকে গিয়ে জিজ্ঞেস করতে পারো। বলেই রুম থেকে বেরিয়ে গেল। নিশাত তপ দেখালো। ছি, এসব কি অন্যকে জিজ্ঞেস করা যায়? আর সে কি বলেছে নাকি যে সে বিশ্বাস করেনি? খাটাস লোক একটা। বিছানা থেকে নেমে আগে ব্যালকনিতে গেল। পরনে এখনও রায়ানের শার্টটা পরা। নিজের কালকের পরিহিত পোশাকটা শুকিয়েছে দেখে স্বস্তির শ্বাস ফেলল। সেখান থেকে পোশাক নিয়ে বাথরুমে ঢুকে পড়ল। একেবারে গোসল শেষ করে বের হলো। তখন পুনরায় রায়ান রুমে আসলো। বউয়ের ভেজা চুল দেখে নিজের হাতে সুন্দর করে মুছে দিল। তারপর দুজন একসাথে বেরিয়ে ব্রেকফাস্ট করতে বসলো। রায়ান নিজেই বউকে খাইয়ে দিয়ে নিজেও খাওয়া শেষ করলো। তারপর একটু রেস্ট নিয়ে নিজে রেডি হয়ে নিশাতের কলেজ ব্যাগটা নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে এলো। দরজা লক করে নিচে নেমে নিজেদের গাড়িতে চড়ে বসলো। নিজেই বইয়ের সিট বেল্ট বেঁধে দিয়ে নিজের আসনে ঠিকমতো বসে গাড়ি স্টার্ট দিল। গাড়ির গতিবেগ নির্দিষ্ট সীমায় রেখে ছুট লাগালো নিজেদের গন্তব্যের দিকে। ব্যাগপত্র গুছিয়ে তৈরি হওয়া শেষ ছেলেটার। এক রাতের মধ্যে জব ছেড়ে নিজের আপুর সাথে কথা বলে সব ম্যানেজ করে নিয়েছে। পাসপোর্ট তো আগেই ছিল, শুধু একটা টিকিটের প্রয়োজন ছিল, তাও ম্যানেজ করা শেষ। সন্ধ্যা 7টায় তার ফ্লাইট। এখন বোধহয় 5টার মতো বাজে। একটু পরেই বাড়ি থেকে বের হবে, কিন্তু পারছে না মায়ের জন্য। আনিকা বেগম মুখ গোমরা করে ছেলের রুমের বিছানায় বসে আছে। ছেলেটা কাল রাতে বলল বিদেশে সেটেলড হতে চায়, আর এখনই সব রেডি। এত দ্রুত কে যেতে বলেছে? তিনি এই মুহূর্তে যেতে দিতে একদমই নারাজ। অথচ ছেলেটাও গো ধরে বসে আছে, সে আজই চলে যাবে। পেয়ার্স উপায় না পেয়ে মায়ের সামনে হাঁটু গেড়ে বসলো। মায়ের একটা হাত নিয়ে তাতে একটা চুমু খেয়ে বোঝানোর স্বরে বলল। এমন বাচ্চামো কেন করছো আম্মু? কালই তো বললে আমাকে যেতে দিবে। রাজি হয়েছি তার মানে এই নয় যে তুমি আজই কাউকে কিছু না বললে চলে যাবে। মায়ের মুখে রাগত স্বর শুনে আবারও একই স্বরে আওড়ালো। আজ যাই আর কাল যেতে তো হবেই বলো। তাহলে আজ যেতে সমস্যা কোথায়? আর মামা বা ভাইকে বললে আমাকে 1000টা কৈফিয়ত দিতে হবে। তাই আমি চলে যাওয়ার পর না হয় বুঝিয়ে বলে দিও। কেন বুঝছো না আম্মু? উনি কি সত্যি বুঝেন না? বুঝে তো, কিন্তু আদরের ছেলে দূরে চলে যাবে ভাবলেই তোনার বুকটা ফেটে যায় কষ্টে। তিনি আর ছেলের সাথে রেগে কথাই বললেন না। পেয়ার্স হতাশ হলো। মাকে পুনরায় বুঝিয়ে কিছু আড়াবে তখনই রুমে প্রবেশ করলেন পিয়াল সাহেব। এসেই ছেলের উদ্দেশ্যে বললেন।
এই পিয়াস, হয়েছে তোমার? কখন বের হবে? আমি কিন্তু রেডি। বাবার কথা শুনে বাবার পানে একবার তাকিয়ে পুনরায় মায়ের পানে তাকিয়ে বললেন, দেখছো না আম্মু, আব্বু তৈরি হয়ে গেছে। শুধু তুমি বুঝছো না। আব্বু আম্মুকে একটু বোঝাও। শেষের কথাটা বাবার দিকে তাকিয়ে অসহায় হয়ে বলল। পিয়াল সাহেব বুঝলেন, তাই তেগিয়ে স্ত্রীর পাশে বসে বুঝিয়ে বললেন, ছেলেটাকে হাসি মুখে বিদায় দাও অনি। ও ভালো থাকবে ওখানে। আর তোমাকে আমি কিছুদিন পরেই ছেলের কাছে নিয়ে যাব, প্রমিস করছি। সব ছেড়ে যদি ছেলের কাছে থাকতে হয় তাতেও আমি রাজি। আমাদের তো ছেলের ভালোর কথা ভাবতে হবে, তাই না? আনিকা বেগম নিজেও অসহায় দৃষ্টি নিক্ষেপ করলেন স্বামীর পানে। কোনো বাক্যলাপ না করে রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে অগ্রসর হলেন। তাকে যেতে দেখে দুই বাপ বেটা স্বস্তির শ্বাস ফেলল। পিয়াল সাহেবও রুম থেকে বেরিয়ে যেতে পেয়ার্স লাগেজ নিয়ে বের হলো। আনিকা বেগম তৈরি হয়ে নিচে আসতেই তিনজন একসাথে বাড়ি থেকে বের হলেন। পিয়াল সাহেব একটা লাগেজ নিয়ে আগে আগে গাড়ির নিকটে চলে গেলেন। পেয়ার্সও গিয়ে গাড়িতে সব তুলে রেখে নিজের ড্রাইভিং সিটে গিয়ে বসলো। গাড়ি ছেড়ে গেট পেরিয়ে বাইরে আসতেই অকস্মাৎ গাড়ি থামাতে বাধ্য হলো। গাড়ির মিররে স্পষ্ট দৃশ্যমান এক কিশোরী কন্যা তাদের গেট সংলগ্ন দাঁড়িয়ে আছে একাকী। এই অবেলায় মেয়েটা এখানে? মন যেন হঠাৎ বিচলিত হয়ে উঠল। আনিকা বেগম জিজ্ঞেস করতে পারলেন না কেন গাড়ি থামিয়েছে। তার পূর্বেই পিয়ার্স গাড়ি থেকে নামতে নামতে উচ্চারণ করলো। তোমরা 2 মিনিট বসো, আমি আসছি। বেরিয়ে হাঁটা দিল মেয়েটার দিকে। স্মরণে এলো কাল রাতের কথা। ব্যালকনি থেকে রুমে ফিরে বিছানায় বসে যখন ফোনটা হাতে নিল তখন দেখলো বাচ্চা মেয়েটার আইডি থেকে অসংখ্য মেসেজ। কেমন আছেন, কী করছেন, খেয়েছেন কিনা, এমন আরও অনেক মেসেজ। পিয়ার্স বাধ্য হয়ে সবগুলো মেসেজের রিপ্লাই করলো, তবে নিজে থেকে খুব বেশি কিছু জিজ্ঞেস করলো না। কিন্তু এতটুকুতেই বোধহয় মেয়েটা খুশি ছিল। তারপর শুরু হলো মেয়েটার আরও কথাবার্তা। এতে পিয়ার্স কখনো বিরক্ত হয়েছে তো কখনো মুখে হাসি ফুটেছে। কথা বলতে বলতে তাদের ভালোই রাত পার হলো। হঠাৎ মেয়েটা একটা মেসেজ পাঠালো। আপনার এই বাদামি রঙা মণিমুক্ত নয়ন যুগল আমরণ একান্তর নিকটস্থ থেকে অবলোকন করার ইজাজত দেবেন আমাকে জনাব। ছোট এই মেসেজে মেয়েটার কতটা আকুলতার আকাঙ্ক্ষা জুড়ে ছিল তা বুঝতে প্রাপ্তবয়স্ক যুবকের একটুও কষ্ট হয়নি। সে কতক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল মেসেজটার পানে। মেয়েটাকে তো বলেছিল তাকে নিয়ে আশা না দেখাতে, তাহলে এসব কি? বিরক্ত হলো নাকি কোথাও একটা অচেনা অনুভূতি শুরু হলো? তা পিয়ার্স নিজেও অনুধাবন করতে সক্ষম হলো না। উপায় না পেয়ে অকস্মাৎ নিজেও রিপ্লাই স্বরূপ লিখে পাঠালো। শোনো মেয়ে, আমি কাল সন্ধ্যার ফ্লাইটে ইউএসএ চলে যাচ্ছি। আমাকে নিয়ে অহেতুক স্বপ্ন দেখা বাদ দাও। আর রিপ্লাইয়ের আশা করলো না। তখনই মেয়েটাকে পুনরায় ব্লক করলো। নিষ্ঠুরের মতো একবারও জানতে চাইল না এতে ওপাশের মেয়েটার ঠিক কী অবস্থা হয়েছে। ধ্যান ছুটল পিয়ার্সের। তুলির সামনে দাঁড়িয়ে কঠোরস্বরে শুধালো। এই মেয়ে, এখানে কি করছো? কঠোরস্বরের প্রশ্ন শুনতেই তুলি মাথা তুলে তাকালো। সামনে পিয়ার্সকে দেখে যেন অভিমানেরা ঘিরে ধরল। কিন্তু যে লোক এই দেশ ছেড়েই চলে যাচ্ছে সে কি তার অভিমান বুঝবে? বুঝবে না। পাষাণ লোকটা তাকে বাচ্চা বলে হেয় করছে। খুব তো বলেছিল বন্ধুত্ব করবে, আর এভাবেই কাল রাতে তাকে ব্লক করে দিল। একবারও ভাবেনি তাই না যে এই কাজে এই ছোট্ট মেয়েটা কত কষ্ট পাবে। সামান্য এক আবদারের পরিবর্তে এত বড় উপহার দিচ্ছে যে সরাসরি দেশ ছেড়েই চলে যাচ্ছে। সেই সকাল থেকে বলতে গেলে এখানে বসে অপেক্ষা করছে ছেলেটার জন্য, অথচ ছেলেটা এ বিষয়ে অবগতই নয়। ভাবতেই চোখ দুটোতে পানি ভরে এলো। ওই ডাগর ডাগর আঁখি দুটোতে পানি দেখে পিয়ার্সের মনে কি একটু মায়া জন্মালো? বোঝা গেল না। পুনরায় একটু নরম স্বরে শুধালো। জবাব দিচ্ছ না কেন? কখন এসেছো এখানে? নিশ্চয়ই বাড়ির লোক জানে না, আর তারা তোমাকে না পেয়ে চিন্তা করছে। এমন পাগলামো কেন করছো তুমি? এত কথার পরিবর্তে তুলি জবাব না দিয়ে ধরাস্বরে শুধিয়ে উঠল। আপনি কি সত্যিই দেশ ছেড়ে চলে যাচ্ছেন? আমি কি বেশি বিরক্ত করে ফেলছি আপনাকে? থেকে যান না প্লিজ, কথা দিচ্ছি আর বিরক্ত করব না। পিয়ার্স কি জবাব দিবে বুঝলো না। এমএ কি ভাবছে তার একটু বিরক্ত করাই দেশ ছাড়ছে? হাস্যকর বটে। তবে সত্যি জানতে পারলে কি এমএ এমন পাগলামি করবে আর একটা ব্যর্থ প্রেমিককে আপন করে নিতে চাইবে? জবাব জানে না আর জানতেও চায় না। একটা হাত বাড়িয়ে তুলির মাথায় স্থাপন করলো। নয়নে নয়ন মিলিয়ে পিয়ার্স কেমন করে বলে উঠল। আমি এক ভঙ্গুর কাছের টুকরো মাত্র। তুমি চেষ্টা করলেও তা জোড়া লাগিয়ে ব্যবহারের যোগ্য করে তুলতে পারবে না। আমি তোমার যোগ্য নই তুলি। বাইরে ফিরে যাও, নতুন স্বপ্ন দেখো, স্বপ্ন পূরণ করো, পাখির মতো ডানা মেলে উড়তে শিখো। শুধু আমার অপেক্ষায় থেকো না। বাচ্চা মেয়েটা এবার ডুকরে কেঁদে উঠল।
কিশোরী বয়সের প্রথম আবেগ তার এটা, আর সব এত সহজেই শেষ হয়ে যাবে বুঝি? মেয়েটার কান্না দেখে আর ফর্সা মুখমণ্ডল জুড়ে অমাবস্যার ছায়া দেখে পিয়ার্স বোধহয় অস্থির হলো। হয়তো কাছের কেউ হলে বুকে টেনে নিয়ে যত্ন নিয়ে আগলে রাখত। তবে বাচ্চা মেয়েটার সাথে এমন কিছুই হলো না। কতক্ষণ মুখটার পানে তাকিয়ে কিছু দেখলো, একটাবার সান্ত্বনাও দিল না। তুলির কান্না আস্তে আস্তে একটু প্রশমিত হয়ে এলো। তা দেখতে পেয়ে পিয়ার্স আওড়ালো। এখন বাড়ি যাও তুলি, বাড়ির লোক চিন্তা করছে হয়তো, তাছাড়া আমাকেও যেতে হবে। কথাটা শুনতেই তুলি একরাশ অভিমান নিয়ে কাপা কাপা কণ্ঠে আওড়ালো। চলে যান আপনি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। পিয়ার্স একটা দীর্ঘশ্বাস ফেললো। তার সময় অপচয় হচ্ছে। সময় মতো এয়ারপোর্টে না পৌঁছালে ফ্লাইট মিস হয়ে যাবে, যা সে মোটেও চায় না। তাই শেষবারের মতো উচ্চারণ করলো। ভালো থেকো তুলি, আর এমন হাসি খুশিই থেকো। আমাদের আর কথা হবে না হয়তো, তাই আমাকে ভুলে যেও। আসছি। বলে মেয়েটা জবাব না শুনেই ঘুরে কয়েক পা সামনে এগিয়ে গেল। পুনরায় কি মনে করে থেমে মাথাটা ঘুরিয়ে তুলির পানে তাকালো। শান্ত নিরেট স্বরে উচ্চারণ করলো। দ্রুত বড় হও মেয়ে, ততদিনে যদি তোমার আবেগ একই থাকে তখন না হয় এই ভঙ্গুর মানুষটার দায়িত্ব নিও। সেদিন কিছুর ইজাজত দিলেও দিতে পারি। কথার গভীরতা বাচ্চা মেয়েটার বুঝতে একটু কষ্ট হলেও ঠিক বুঝল। লোকটা কি তার পরীক্ষা নিতে চাইছে? পাশ করলেই বুঝি পেয়ে যাবে মানুষটাকে। অনিশ্চিত সব কিছু, তবুও মুখের কোণে এক টুকরো হাসি ফুটে উঠল। চোখে পানি আর মুখে হাসি নিয়েই বিদায় জানালো স্বল্প দিনের পরিচিত হওয়া, মনের কোণে জায়গা করে নেওয়া পুরুষটাকে। পিয়ার্স মেয়েটাকে শেষ বিদায় জানিয়ে গাড়ির দিকে এগিয়ে এলো। এতক্ষণ গাড়ির জানালা গলিয়ে ছেলের কর্মকাণ্ড আর মেয়েটার চোখের পানে সবই অবলোকন করেছেন আনিকা বেগম, যদিও দূর থেকে কোনো কথাই শুনতে পাননি। পিয়ার্স গাড়িতে উঠে বসতে শুধালেন। মেয়েটা কে পিয়ার্স? সে কাঁদছিল কেন? পিয়ার্স শেষবারের মতো জানালার ফাঁক গলিয়ে মেয়েটাকে একবার দেখে নিয়ে গাড়ি স্টার্ট দিতে দিতে জবাব দিল। বাদ দাও এসব আম্মু, তেমন কিছু না। মানলেন না আনিকা বেগম, ফের কঠোরস্বরে শুধালেন। যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। ওর নাম তুলি, বাচ্চা মেয়ে একটা, দেখতেই পাচ্ছ। খুব বেশি দিনের পরিচয় নয়, মেয়েটা তোমার ছেলেকে পছন্দ করে, বিয়ে শাদী করতে চাই বোধহয়। আর কিছু জানতে চাও? ছেলে থেকে জবাব পেয়ে মুখে হাসি ফুটল আনিকা বেগমের। ছেলেকে সুন্দর করে জবাব দিলেন, আর কিছু জানতে চাই না। পিয়ার্সও আর কোনো কথা না বলে ড্রাইভিংয়ে মন দিল। উইন্ডো মিররে না চাইতেও চোখ রাখল মেয়েটাকে, আর দেখা যায় কিনা। তবে না, আর দেখা গেল না। পিয়ার্স জোরে একটা শ্বাস ফেলল, যেন সেই শ্বাসের সাথে সব ক্লেশ, সব অস্থিরতা, সব বিষাদ দূর করে দিল। ফ্রি হয়ে মাত্রই শরীরখানা এলিয়ে দিল চেয়ারের গায়ে। এখন আর তেমন রুগী দেখার চাপ নেই, তাই ভাবলো আজ দ্রুতই বাড়ি ফিরে যাবে। সাইলেন্ট করে রাখা ফোনটা বের করে নিজের হাতে নিতেই দেখলো ফুফির নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। কি পাঠিয়েছে দেখার জন্য ফোনের লক খুলে স্ক্রিনে চোখ দিতেই চোখ দুটো যেন কোঠা থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। সেখানে স্পষ্ট করে লেখা, তোমার ভাই আজ দেশ ছেড়ে ইউএস চলে যাচ্ছে। তোমাদের হয়তো কিছুই বলেনি। যদি ভাইকে একবার দেখতে চাও তাহলে দ্রুত এয়ারপোর্টে চলে আসো। সন্ধ্যা 7টায় ফ্লাইট। মেসেজটা এসেছে প্রায় আরও আধা ঘন্টা সময়ের পূর্বে। হিসাব করতে গেলে তারা হয়তো পৌঁছে গেছে এয়ারপোর্টে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো অলরেডি 6:30 বাজে। আর একটা মুহূর্ত সময় নষ্ট করলো না, ছুটে বেরিয়ে এলো কেবিন থেকে। দ্রুত নিচে নেমে গাড়িতে চেপে বসে হাই স্পিডে গাড়ি ছুটালো এয়ারপোর্টের দিকে। তার ভাই এটা কি করে করতে পারে, এটাই যেন মাথায় আসছে না। তার অপরাধবোধ কমিয়ে দিতে এই সিদ্ধান্ত নিয়েছে বুঝি ছেলেটা, কিন্তু এতে যে তার অপরাধবোধ বেড়ে যাবে আর একটা বার জানানোর প্রয়োজন মনে করলো না। 20 মিনিট লাগলো না এয়ারপোর্টে পৌঁছাতে। গাড়ি থেকে নেমে ব্যস্ত পেয়ে এয়ারপোর্টে প্রবেশ করলো। হন্য হয়ে খুঁজলো ভাইকে। হয়তো ভাগ্য সহায় হলো, তাই তো ভাইকে সম্মুখে দেখতে পেল। হয়তো এখনই নিজের মা বাবাকে বিদায় জানিয়ে ভেতরে চলে যাবে। রায়ান তড়িঘড়ি গিয়ে ভাইকে চাপড়ে ধরল। আকস্মিক এমন ঘটনায় পিয়ার্স একটু থমকে গেল। ভাইকে কে খবর দিল? মায়ের পানে দৃষ্টি পড়তেই বুঝতে অসুবিধা হলো না এই কাজ কার। একটু বিরক্ত হলো বটে। চেয়েছিল ভাইকে না জানিয়ে যেতে, আর তার মা এখন নিশ্চয়ই ভাইও তাকে আটকাবে, চাইবে। কি জবাব দিবে তখন? ভাবনার মাঝে রায়ান প্রশ্ন করে বলল, ভাইয়ের অপরাধবোধ কমিয়ে দিতেই বুঝি এই সিদ্ধান্ত? তাহলে বলবো এতে আমি আরো বেশি অপরাধবোধে ভুগবো। এমন করিস না ভাই আমার। পিয়ার্স একটা দীর্ঘশ্বাস ফেলে ভাইকে এক হাতে জড়িয়ে ধরল, আশ্বাস দিয়ে বলে উঠল, তোর অপরাধ দমন করতে নয়, নিজে একটু ভালো থাকার প্রয়াসে
এই সিদ্ধান্ত। শেষ সময়ে এসে বাধা দিস না ভাই, মানতে পারবো না। রায়ান আর কি বলবে বুঝে পেল না। প্রেয়ার্সকে ছেড়ে শেষবারের মতো অনুরোধ করলো। ভালো থাকতে হলে আমাদের সাথে থাক, যত সময় লাগে নিয়ে নে। আমি আর কিচ্ছু বলবো না, কিন্তু এভাবে দেশ ছাড়িস না। প্রেয়ার্স এক চিলতে হেসে কথাটাকে উড়িয়ে দিয়ে মজার স্বরে বলল, এই, তুই গার্লফ্রেন্ডের মতো বিহেভ করছিস কেন ভাই? আরে বাবা, কিছুদিন পর আবার এসে দেখে যাব সবাইকে, এত সেন্টি খাচ্ছিস কেন? থাপ্পড় খাবি বলে দিলাম। ভাইয়ের হুমকি শুনে হাসি আরও প্রসারিত করলো পিয়ার্স। ভাইকে আর সুযোগ না দিয়ে তড়িঘড়ি করে বলে উঠল, ভালো থাকিস, মেয়েটাকে দেখে রাখিস, আর বাচ্চারা যখন ভূমিষ্ঠ হবে একবার দেখার সুযোগ দিস। সময় হয়ে এসেছে, আসছি ভাই। বলেই লাগেজপত্র নিয়ে চলে গেল ভেতরে। ফিরে একবার তাকিয়েও দেখল না ভাই তার যাওয়ার পানে তাকিয়ে আছে অসহায় দৃষ্টি মেলে। হয়তো নিজেকে এর কারণ ভেবে ব্যথিত হচ্ছে। ছেলেকে যেতে দেখেই আনিকা বেগম বড় ছেলের কাছে এসে তাকে জড়িয়ে ধরে ডুকরে উঠল। ফুফির কান্না যেন রায়ানকে আরও উৎকণ্ঠিত করে তুলল। ফুফিকে সান্ত্বনা স্বরূপ আঁকড়ে নিয়ে নীরব স্বরে আওড়ালো, যদি ছেলেকে দূরে পাঠিয়ে এভাবে কাঁদবেই, তাহলে যেতে দিলে কেন ওকে? কি করতাম বল? যদিও দূরে গিয়ে ভালো থাকে তো আমি কি বলে আটকাতাম? ওর সাথেই এমন কেন হয়? ফুফির ধরাস্বরের কথা শুনে রায়ান শুষ্ক ঢোক গিলে শুথালো। তুমি কি এর জন্য আমাকে বা আমার বউকে দায়ী মনে করো ফুপি? আমার উপর রেগে আছো? প্রশ্ন শুনতেই আনিকা বেগম মুখ উছিয়ে বলল, এসব কি কথা রায়ান? তোকে বা নিশাদকে এর জন্য কেন দায়ী মনে করব? যা হয়েছে সব আল্লাহর ইচ্ছেতেই হয়েছে। শুধু কষ্ট এটাই যে ছেলেটা আমার বুঝেও কিছু বুঝতে চায় না। ভালো নেই আমার ছেলেটা, এটা মা হয়ে আমি সহ্য করতে পারি না আব্বু। কি করলে আমার ছেলেটা ভালো থাকবে বল? জবাব দিতে ব্যর্থ হলো রায়ান। জবাব নেই তো তার কাছে। এমন একটা সময় উপনীত হবে তা কল্পনাতেও আনেনি। একসাথে বেড়ে ওঠা, পাশাপাশি থাকা, না বলেও একে অপরকে বোঝা, এমন একটা বন্ধুর মতো ভাইকে আজ দূরদেশে পাড়ি জমাতে হচ্ছে। ভালোবাসে এমন কেন? কাউকে সুখের সমুদ্রে ভাসিয়ে দেয় তো কাউকে দুঃখের সাগরে নিমজ্জিত করে রাখে। ভালোবাসা সবার জন্য কেন সুখ বয়ে আনে না? কেন আমরা প্রায়শই তাকেই ভালোবেসে ফেলি যারা আমাদের নসিবেই থাকে না? ভালোবাসা এত বেদনা কেন? হৃদয়ে প্রশ্ন জাগে, অথচ জবাব মেলে না কোথাও। আর মেলার নয়ও এর জবাব। পিয়াস সব নিয়মকানুন মেনে প্লেনে চড়ে বসলো। মনের মাঝে যেন অশান্ত ঝড় শুরু হলো। মা, বাবা, ভাই, কাছের মানুষগুলোকে ছেড়ে যেতে বুকের ভেতর অসহ্য জ্বলন অনুভব করলো। কিন্তু পিছু হটার কোনো উপায় নেই। এখানে থাকলে মেয়েটা স্মৃতি তাড়া করে বেড়াবে। বলতে চাইলেও যখনই এবার দেখা হবে তখন নতুন করে ব্যথারা জেগে ধরবে। বারবার ভুলভাল ভাবনা জাগ্রত হবে মনে। তার চেয়ে ভালো সে দূরেই সরে যাক। ভাই তার ভালো থাকুক মেয়েটাকে নিয়ে। তাকে নিয়ে কোনো অহেতুক ভাবনা না আসুক ভাইয়ের মনে। আরও কত কি ভাবনা মনে জাগ্রত হলো। প্লেন উপরে ভেসে উঠতেই জানালা দিয়ে শেষবারের মতো তাকিয়ে দেখল নিজের দেশ, নিজের জন্মভূমিকে। এখানে আর কবে পা রাখবে তার কোনো নির্দিষ্টতা নেই। হয়তো আসবেই না। এটা স্মৃতি দূর করতে পারলে হয়তো আসবে। আর যদি তা সম্ভব না হয় তাহলে হয়তো এটাই হবে শেষ দেখা। অনিশ্চিত মন নিয়ে শরীরটা এলিয়ে দিল সিটের সাথে। চোখ বুজে আরও কত কি ভাবনায় মত্ত হলো। গোটা কয়েক দীর্ঘশ্বাস ছাড়ল, যা বাতাসের সাথে অদূরে মিলিয়ে গেল। এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আলো আধারিয়ে আকাশপথে উড়াল দেওয়া প্লেনটার দিকে তাকিয়ে রইল রায়ান আর তার ফুফি। চলে গেল ভাইটা তার অদূরে। একটা সময় প্লেনটাও চোখের আড়াল হলো। আর নেমে এলো নীরবতা। রাত 8:30 নাগাদ বাড়ি ফিরল রায়ান। নিচে এক মুহূর্ত না দাঁড়িয়ে উঠে এলো উপরে। সোজা নিচের রুমে প্রবেশ করতেই চোখে বিঁধল বউ তার কিছু পোশাক যত্ন সহকারে ভাঁজ করে রাখছে বিছানার উপর বসে। মেয়েটার সাথেও একটা কথা বলল না, ফ্রেশও হলো না। সোজা চলে গেল লাইব্রেরি রুমে। নিশাত এতে একটু অবাকই হলো। তার সাথে কথা কেন বলল না? তার এক মুহূর্তের তাকানোতে মনে হলো লোকটা যেন আজ ঠিক নেই। কালও তার জন্য রেগেছিল। তাহলে আজ কি এমন হলো? কারণ জানার জন্য ব্যতিব্যস্ত হয়ে পোশাকগুলো ভাঁজ করে আলমারিতে তুলে রাখলো। দ্রুত হেঁটে নিজেও প্রবেশ করলো লাইব্রেরি রুমে। স্বামীজান তার সোফার উপর মাথা এলিয়ে কপালের উপর একটা হাত রেখে বসে আছে। কাছে থেকে দেখে মনে হলো লোকটার মুখের রং বিবর্ণ হয়ে উঠেছে। সে সামনে দাঁড়িয়ে ছোট করে শুধালো, কিছু কি হয়েছে আপনার? তাহলে এমন দেখাচ্ছে কেন? ফ্রেশও হলেন না? বইয়ের কথা শুনে কপাল থেকে হাত সরিয়ে তাকালো মেয়েটার পানে। এই মেয়েটা শুধুমাত্র
এই মেয়েটার জন্য তার ভাই আজ দেশ ছাড়ছে, নিজেকে সবার থেকে আড়াল করে নিচ্ছে। জানার পরেও নতুন করে মনে প্রশ্ন জাগে, তার ভাইটা এই মেয়েকে এত ভালোবাসে বুঝি? তার সাথে যদি সেই মুহূর্তে তার বাবা জোর করে বিয়ে না দিত, তাহলে হয়তো এই মেয়েটা তার ভাইয়ের বউ হয়ে তার বুকে থাকতো। সবকিছু ভাবতেই যেন তিক্ততায় ঘিরে ধরল রায়ানকে। মেয়েটার সাথেও কথা বলতে ইচ্ছে হলো না, নিরেট স্বরে উচ্চারণ করলো, এখান থেকে যাও, কিছুক্ষণ একা থাকতে দাও। নিষাদ ভ্রুদয়ের মাঝে অসংখ্য ভাঁজের সৃষ্টি হলো। পুনরায় কিছু জিজ্ঞেস করতে চাইল, তা বোধহয় বুঝলো রায়ান, তাই পূর্বে বাধা দিয়ে আওড়ালো। কিছু জিজ্ঞেস করো না নিশাত, ভালো লাগছে না। লোকটাকে আর ঘাটতে ইচ্ছে হলো না, থাকুক কিছু সময় একা, পরে না হয় চেনে নেবে ভেবে রুম থেকে বের হওয়ার জন্য তৎপর হলো। রায়ান পুনরায় চোখের উপর একটা হাত রেখে চোখ বুজে শরীরটা এলিয়ে দিল। পুনরায় চোখের সামনে ভাইয়ের চলে যাওয়ার দৃশ্যটা ফুটে উঠল। এক মুহূর্তে যেন মনে হলো এই মেয়েটাও তার ভাইয়ের মতো তাকে ছেড়ে চলে যাচ্ছে। ভাবতেই অকস্মাৎ চোখ মেলে মেয়েটাকে ডেকে উঠল। চড়ুই পাখি। দরজার কাছাকাছি আসতেই স্বামীর ডাকে পা স্থির হয় নিশাতের। চোখ ঘুরিয়ে প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করলো রায়ানের পানে। রায়ান তা বুঝতেই নরম স্বরে ডেকে উঠল, কাছে আসো শোনা। নিশাত ভীষণ আশ্চর্য হলো, এই লোকের হয়েছেটা কি? এই বলল একা ছাড়ো, এখন আবার নিজেই কাছে ডাকছে। বেশি না ভেবে এগিয়ে গিয়ে রায়ানের সম্মুখে দাঁড়ালো। দেখতে রায়ান মেয়েটাকে নিজের কোলের উপর বসিয়ে দিল। নিশাত কিছু বুঝে ওঠার আগে রায়ান তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল নিজের সাথে, যেন বুকের ভেতর ভরে রাখতে চাইছে। মেয়েটা কিছু শুধানোর সময় পেল না, তার পূর্বেই নিশাতের গলার ভাঁজে মুখ গুজে দিয়ে কেমন করে শুধিয়ে উঠল রায়ান, এই পাখি, তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তো? নিশাত এবার অস্থির হলো, লোকটা এমন করছে কেন? নিশাত নিজেও সান্ত্বনা স্বরূপ স্বামীকে শক্ত করে জড়িয়ে ধরল। এতে বোধহয় রায়ান সত্যি একটু স্বস্তি পেল। সেভাবে থেকেই ছোট করে আনমনে আওড়ালো, জানো পাখি, আজ পিয়ার্স দেশ ছেড়ে চলে যাচ্ছে। নিশাতের পর উষ্ঠা খাওয়ার মতো অবস্থা হলো। কালই তো ভাইয়ের সাথে তাদের বাড়িতে সময় কাটিয়ে আসলো, আর একদিনের মাঝেই শুনতে হলো লোকটা চলে যাচ্ছে, তাও দেশ ছেড়ে। এজন্য বড়ই আশ্চর্যের বিষয়। একটু হলেও নিজের কাছে কিছু পরিষ্কার হলো, কিন্তু পিয়ার্স ভাইয়া হঠাৎ দেশ কেন ছাড়ছে? রায়ানের কথা শুনে তো মনে হচ্ছে বরাবরের মতো চলে যাচ্ছে, কিন্তু এমন ডিসিশনের কারণ কি? ছোট করে শুধালো, হঠাৎ কেন চলে গেল? কি জবাব দিবে রায়ানের? বলবে তোমাকে ভুলতে এমন সিদ্ধান্ত নিয়েছে তার ভাই, নাকি এটা বলবে যে তার অপরাধবোধ কমিয়ে দিতে তাকে ছেড়ে চলে যাচ্ছে তার ভাই? কিছুই বলার সাহস বা ইচ্ছে কোনোটাই হলো না। অজ্ঞাত মেয়েটা এসব বিষয়ে অজ্ঞাতই থাকুক, ভাই চলে গেলে এই মেয়েটাকে একটুও কাজ ছাড়া সে করবে না ভেবে এই মেয়েটাকে আরও শক্তি প্রয়োগ করে আটকে রাখলো নিজের বক্ষ মাঝে। মেয়েটাকে আরও আশ্চর্য করে দিতে, হাজার প্রশ্নের জালে ভাসিয়ে দিতে নিজে গলায় মুখ গুজে থেকেই বিড় করে আওড়ালো, সেসব তোমাকে জানতে হবে না পাখি, কখনো জেনো না এসব। শুধু আমার থেকে দূরে যেও না। তুমি যেতে চাইলেও আমি যেতে দিব না। তুমি শুধু আমার, একান্তই আমার, আমার অর্ধাঙ্গিনী তুমি, শুধুমাত্র আমার। আজীবন আমার হয়েই থাকতে হবে তোমাকে। মা শব্দটিতে যেন মিশে আছে কপার সুখ, আবেগ, মমতা, একরাশ আনন্দ আর সীমাহীন ভালোবাসার ছড়াছড়ি। মা যিনি আমাদের সমস্ত সংকট থেকে আগলে রাখেন, বিপদে ঢাল হন, আমাদের অসুখ হলে পাশে বসে জেগে জেগে পার করে দেন দীর্ঘ রজনী, একমাত্র মাই আছেন নিঃস্বার্থভাবে ভালোবাসেন। তবে বাবার ভূমিকাও কম নয়, তিনি হন আমাদের আবেগ আর ভরসার স্থল। আমাদের মুখে একবেলা খাবার তুলে দিতে করে অক্লান্ত পরিশ্রম। মা বাবা দুজনেরই স্থান সবার ঊর্ধ্বে, তবে মায়ের তুলনা কোনো কিছুর সাথেই সম্ভব নয়। একজন মা 9টা মাসেরও অধিক সময় নিজ গর্ভে জায়গা দিয়ে আমাদের পৃথিবীর আলো দেখান। মা হতে হলে সম্মুখীন হতে হয় সীমাহীন কষ্ট আর যন্ত্রণার, প্রসব বেদনার কষ্ট, আর্তনাদ। এসব শুধু একজন মাই বুঝতে সক্ষম হন। তবে যখনই সন্তানের হাসি মুখ দেখতে পান, তখন সেই কষ্টটা হাসি মুখে ভুলে যান তিনি। তাই তো মা অতুলনীয়া। তবে আমরা অনেক সন্তানেরাই হয়তো অনেক সময় মা বাবার কষ্টটা উপলব্ধি করতে পারি না, যতক্ষণ পর্যন্ত না আমরা সেই পরিস্থিতির সম্মুখীন হই। এমনই একটা সময় পার করেছে নিশাত। মা হতে চলেছে মেয়েটা। প্রতিদিন হাজার খানিক সমস্যার সম্মুখীন হতে হয়। প্রথম কিছু মাসে খেতে পারতো না, বমি হতো। এখন বমি না হলেও কিছুটা খেতে পারলেও চলতে সমস্যা হয়। মুটসিংয়ের কথা তো না বললেই নয়। এই হাসি পাই তো এই কান্না। সময় নেই, অসময় নেই, যা ইচ্ছে তাই খেতে ইচ্ছে করে। মাঝে মাঝে কি যে ইচ্ছে করে তা নিজেই বুঝতে পারে না।
যেখানে একটা মেয়ের একটা সন্তান জন্ম দিতেই শেষ হওয়ার উপক্রম হয়, সেখানে নিশাতের পেটে তো বেড়ে উঠছে একের অধিক সন্তান। বয়সটাও কম মেয়েটার, ফলস্বরূপ কমপ্লিকেশন অনেক বেশি। 6 মাস পরের আগেই মেয়েটার পেট ফুলে এমন হয়েছিল যে দেখে মনে হতো তখনই তার 9 মাস চলেছে। এখন তার থেকে বেশি বড় আকার ধারণ করেছে। দেখলে যে কেউ বুঝতে সক্ষম হবে এই মেয়ে টুইন্স সন্তানের জন্ম দিতে যাচ্ছে। হাতে পায়ে জল জমেছে মেয়েটার সর্বাবস্থান 9 মাস বলে অলরেডি। থেকে থেকে বিভিন্ন ব্যথা শুরু হয়, মাঝে মাঝে অসহ্য লাগে নিশাতের। একটা সন্তান জন্ম দিতে বুঝি এতটা কষ্ট? নিজের মায়ের কথা ভাবলে এখন কান্না পেয়ে যায়। তবে এই সব কিছুর মাঝে একটা স্বস্তির বিষয়, নিজের স্বামীকে সর্বদা পাশে পেয়েছে, পরিবারের প্রত্যেকটা সদস্যকে পাশে পেয়েছে। 2 শাশুড়ি কদিনে তাকে চোখের মনি করে রেখেছে। সাথী বেগমও নাতি নাতনি আসার খুশিতে মেয়েটার সাথে কখনো আর কটূক্তি করেনি। সবাই তাকে এখন সারাক্ষণ আগলে রাখে। নতুন সদস্য আসায় সবাই যেমন খুশি, তেমন মেয়েটাকে নিয়েও ভয় আছে বটে। সব থেকে বেশি ভয় বিধায় রায়ানের মাঝেই দেখা যায়। ছেলেটা টুইন্স নিয়ে যতটা উৎফুল্ল ছিল, তার কিঞ্চিত এখন দেখা যায় না নিজের বউয়ের চিন্তায়। বউ তার ফুলে ডোল হলেও নিজে যেন শুকিয়ে গেছে। সারাক্ষণ কেটে যায় তার অস্থিরতায়। কলেজের জব অলরেডি ছেড়েছে, যতটুকু সময় হাসপাতালে থাকে। ফোনের সংযোগ বোধহয় বিচ্ছিন্ন হতে দেখা যায় না। রাত নেই দিন নেই, মেয়েটা যখন যা চেয়েছে হাতের কাছে এনে দিয়েছে। এই কমাসে রান্নার হাত বেশ হয়েছে তার। সময় অসময়ে বউকে রেঁধে যে খাওয়াতে হয়, গোসল করানো থেকে শুরু করে সব কাজ নিজের হাতে করে দেয়। রুমে একা থাকতে চায় না বিধায় নিচে একটা রুমে থাকতে শুরু করেছে রায়ান, যাতে বউ বারবার সিঁড়ি বেয়ে উপর নিচ না করে। প্রয়োজন ব্যতীত বোধহয় মেয়েটাকে এক পা হাঁটতে পর্যন্ত দেয় না। আর ডাক্তার আন্টি তো সর্বক্ষণ আছেই লেগে। নিশাদের ডেলিভারি ডেট প্রায় এখনও 15 দিনের মতো বাকি, কিন্তু রায়ানকে সারাক্ষণ উদ্বিগ্ন দেখায়। হাসপাতালেও প্রয়োজন ব্যতীত আজকাল যেতেই না। সারাক্ষণ সে একটা ভয়ের মাঝে থাকে, যেন সে বউকে একা রেখে চলে গেলেই কিছু একটা হয়ে যাবে। সকালে শুরু হয়েছে সে অনেকক্ষণ আগেই। আজও মেয়েটাকে বিছানায় বসিয়ে দিয়ে নিজের পাশে বসে নিজের হাতে বউকে খাইয়ে দিতে ব্যস্ত রায়ান। তার বউটার আজকাল খাবারের প্রতি অনেক অনীহা দেখা যায়। একটুর বেশি খেতেই চায় না, তাই তো সারাক্ষণ একটু একটু করে খাওয়াতেই থাকে। এই যে সকাল থেকে 2 বার খাওয়ানো শেষ, নিশাত অল্প একটু খেয়েই ইশারায় বুঝালো আর কিছু খেতে চায় না। রায়ানও জোর করলো না। মেয়েটার মুখ মুছে দিয়ে খাবারের প্লেটটা টেবিলে রেখে এসে অন্য প্লেটে অনেকগুলো ফল এনে রেখে দিল বইয়ের পাশে। ছোট করে নির্দেশ দিল, 1 ঘন্টার মাঝে এই ফল শেষ করা চাই। রোজই এমন আজ্ঞা দেয়। শুনতেই নিশাতের মুখটা কাদো কাদো হয়ে গেল। তা প্রত্যক্ষ করতেই রায়ান নিশাতের পাশে বসে গালে একটা হাত ছোঁয়ালো। প্রতিদিনকার ন্যায় অপরাধী স্বরে বলে উঠল, সরি সোনা, আমার জন্য তোমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। এত দ্রুত আমার বাচ্চা নেওয়া হয়তো ঠিক হয়নি, তোমার আরও বয়স হওয়া প্রয়োজন ছিল। কথাটা শুনতেই নিশাত প্রতিদিনের ন্যায় খেকিয়ে উঠল। এই কথা আর একবার বললে আপনার মুখ আমি ভেঙে দিব। এসব বলতে বারণ করেছি না? বয়স হলে কি কষ্ট কম হতো নাকি? আমার মা হওয়ার ইচ্ছে নেই যে সারাক্ষণ নিজেকে দোষারোপ করতে থাকেন। বউকে উত্তেজিত হতে দেখে রায়ান শান্ত করতে মজার স্বরে বলে উঠল, শান্ত হও পাখি, আর বলবো না এসব। কিন্তু দোষ তো আমারই বেশি বলো, কারণ আমার জন্যই তোমাকে ডাবল কষ্ট সহ্য করতে হচ্ছে। নিজের প্রতি এত ভরসা করা ঠিক হয়নি বলো। নিশাত কথা বলল না, শুধু চোখ পাকিয়ে তাকিয়ে রইল। তা দেখে রায়ান হতাশ শ্বাস নির্গত করে আর একটু কাছে গিয়ে বউকে বক্ষতলে আগলে নিয়ে আওড়ালো। এত রেগে যেতে নেই পাখি, আর কয়েকটা মাত্র দিন, একটু সহ্য করে নাও, এরপর সব ঠিক হয়ে যাবে। তোমাকে আর কোনো কষ্ট পেতে দেবো না, দেখো। নিশাত হঠাৎ ডুকরে উঠল, বিড়বিড় করে আওড়ালো, যদি আমার কিছু হয়ে যায় তাহলে আপনি কি আমাকে ভুলে যাবেন? আবার বিয়ে করবেন? তাহলে আমার বাচ্চাদের কি হবে? গেল রায়ানের মাথা খারাপ হয়ে। এমনিতেই সে চিন্তায় দিনরাত পার করে, আর এই মেয়েটা থেকে থেকে তার ইমোশন নিয়ে খেলে। রেগে মেয়েটাকে বুক থেকে উঠিয়ে রক্তচক্ষু নিক্ষেপ করে কঠোর স্বরে বলল, এই বারের কথা বলতে নিষেধ করেছি না? আর একবার উচ্চারণ করে দেখাও, আমি তোমার কি হাল করি দেখো তারপর। এই সাহস হয় কি করে এসব বলার? আমার কথা একবার ভাবো না, তাই না? আমার জান নিয়ে খেলতে চাও তুমি? নিশাত সময় খেয়ে ভয়ে আরো জোরে কেঁদে উঠল। মেয়েটার এই এক সমস্যা, কারণে অকারণে কেঁদে ফেলে যখন তখন। রায়ান দীর্ঘশ্বাস ফেলে পুনরায় মেয়েটাকে বুকে টেনে নিল, মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, আমাকে এত পোড়াও কেন পাখি? এসব বলে আমাকে আর অশান্ত করো না। দেখবে তুমি আর আমার বাচ্চারা সবাই ভালো থাকবে, আমাদের একটা হ্যাপি ফ্যামিলি হবে। আমি পুরো 100 বছর বাঁচবো।
নিশাতের কান্না একটু প্রশমিত হলেও নাক টেনে টেনে আওড়ালো। যদি দুজনেই 100 বছর বাঁচি তাহলে তো আপনি আমার অনেক আগেই আমাকে ছেড়ে চলে যাবেন, কিন্তু আমি এটা মানি না। আপনি আমাকে ছেড়ে আগে যেতে পারেন না। তাহলে আমাকে এই কটা বছর কে আগলে আগলে রাখবে? রায়ান হেসে ফেলল বইয়ের বাচ্চামো কথায়। প্রেগনেন্সিতে মেয়েদের কত রূপ অবলোকন করা যায়। এই সময়টায় যেন মানুষ নতুনত্বের স্বাদ গ্রহণ করে। রায়ান আলতো হেসেই জবাব দিল। তখন তোমাকে বাচ্চারা দেখে রাখবে। না, আমার আপনাকেই চাই, আর কাউকে না। বইয়ের একরোখা জবাব পেয়ে রায়ান সম্মতি জানিয়ে বলল,